রাজনৈতিক দলের হাতে জাতীয় সনদের খসড়া ৩১ জুলাই চূড়ান্ত করতে আজকের মধ্যে মতামত চায় ঐকমত্য কমিশন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আবারও আলোচনা। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ। ট্যারিফ কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া। আজ আবারও বৈঠকে বসবে দুদেশ। আমদানির মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেলে সিংহভাগ অর্থ পাচার দাবি বিআইবিএম এর। কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ঘাটতি দেয়, যাচাই বাছাই কঠোর হওয়ার পরামর্শ। এবং রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারির পর জাপান ও রাশিয়ায় সুনামির আঘাত, পাওয়া যায়নি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে খসড়ার বিষয়ে মতামত দিতে বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকালের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। এরপরই জানানো হবে জুলাই সনদ ঘোষণার দিনক্ষণ। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো মেরামতে মার্চ থেকে মে পর্যন্ত ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর ২০টি মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে জুনে শুরু হয় ধারাবাহিক আলোচনা। নোট অব ডিসেন্ট সহ ১২ বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি ৮টি অমীমাংসিত বিষয়ে সংলাপ চলমান রেখেই দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে কমিশন। খসড়ায় নির্বাচিত সরকারকে দুই দেশের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে। এদিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশি পণ্যে আরোপ করা শুল্ক হার কমাতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। বৈঠক সূত্র বলছে, শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় তৃতীয় দফার প্রথম দিনের আলোচনা শুরু হয়। আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক সূত্র বলছে, আগের দুই দফা বৈঠকে যেসব অমীমাংসিত বিষয় ছিল সেগুলোতে একমত হয়েছে উভয় দেশ। ফলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হার কমতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের শেষ দিন ৩১ জুলাই পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিনিধি দল সূত্র। বাংলাদেশ সময় রাতে আবারও বসবে দুই দল বৈঠকে। পাচার হওয়া অর্থের বেশিরভাগই আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় ব্যাংকিং চ্যানেল হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর এমন দাবির পর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকি ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, অসৎ ব্যবসায়ীদের চতুরতার কাছে অসহায় তারা। এদিকে অর্থ পাচার বন্ধে কঠোর হওয়া ছাড়া বাংলাদেশ ব্যাংকের সামনে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের প্রতিবেদন। ২০০৯ থেকে ২০২৩ ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩,৪০০ কোটি ডলার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস GFIRS এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের এই হিসাব জানিয়েছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তবে কিভাবে অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্ট না করলেও এবার তা জানালো বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। তাদের এক গবেষণায় জানানো হয়েছে, আমদানির নামে চোখের সামনে মিথ্যা ঘোষণায় সিংহভাগ টাকা পাচার হয়েছে ব্যবসার আড়ালে ব্যাংকিং চ্যানেলে। বেশি হয়েছে পোশাক, ভোগ্যপণ্য ও জ্বালানি আমদানি খাতে। কত ধূর্ততার সাথে মানুষ করে, যারা করে এটা কিন্তু যে গাইডলাইন্স বা এগুলা দিয়ে ধরা যাবে না। এটা একদম আইকিউ অ্যাপ্লাই করতে হবে। আমদানি কার্যক্রমে দেশীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও তদারকির ঘাটতি ছিল উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, সুতা ও গার্মেন্টসের মতো অন্যান্য খাতের লেনদেনও কঠোরতার সঙ্গে যাচাই বাছাই প্রয়োজন। মনিটরিং এর ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ ব্যাংক যদি তার দায়িত্ব অতীতে সঠিকভাবে পালন করত, তাহলে হয়তো বা এত পরিমাণে মানি লন্ডারিং হওয়ার সুযোগ কম থাকতো। স্টিল মিল, রোলিং মিল, খাদ্য পণ্য, সেখানে এরকম কোনো টুলস কিন্তু আমার জানা মতে নাই। আমরা মনে করি ওই জায়গাগুলোতে সরকারের আরও লক্ষ্য দিতে হবে এবং সেখানে কিভাবে আরও টুলস বাড়ানো যায়
যাতে মানি লন্ডারিং প্রবণতাটা কমে। দায় না এড়িয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আর পাচারের পথ বন্ধে সন্দেহজনক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। দায়িত্ব হলো যে এই দেশ থেকে যাতে ডলার বের হয়ে না যায় অবৈধভাবে সেটা নিশ্চিত করা। তো এবং এই জায়গাতে তারা যে ব্যর্থ হয়েছে, তো সেই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। সিস্টেম যেটা তৈরি হয়েছে, চ্যানেল তৈরি হয়েছে, সেগুলো তো বন্ধ করতে হবে। সন্দেহজনক লেনদেনগুলোই কিন্তু সমস্যার গোড়া। তো সেগুলো সন্দেহের কাতারে রেখে যে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আসলে এই মানি লন্ডারিংটাকে আমরা প্রতিহত করতে পারবো। আমলা ও রাজনীতিবিদ সহ জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে না পারলে দেশের অর্থ পাচার সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি থেকে বের হতে না পারলে আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি, এমন শঙ্কার কথা জানাচ্ছেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন, সুদ হার বেশি থাকলে যেমন বাড়বে উৎপাদন, ব্যয় তেমনি কমবে বিনিয়োগ, যা ভোগাবে সাধারণ মানুষকে। আগামী বৃহস্পতিবার ঘোষণা হতে যাওয়া চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি তাই শিথিল করার পক্ষে তারা। বাংলাদেশ ব্যাংকের আভাস, সংকোচনমুখী পথ থেকে সরে না এলেও এবার কিছুটা ছাড় দিতে চান তারা। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গেল বছরের 27 অক্টোবর থেকে নীতি সুদহার আরোপ করা হয় 10%, যা এখনও বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার উঠে আছে 15% পর্যন্ত। গেল এক বছরের উদ্যোগে 1% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে 7%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 3.1% কম। এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। আমরা যেভাবে ইন্টারেস্ট রেট 9% থেকে 15% লেভেলে নিয়ে এসেছি, তাতে কিন্তু অনেক ব্যবসার পক্ষে আসলে আর এটা সাস্টেন করা সম্ভব হচ্ছে না। আবার একই সাথে তাদের যে এক্সিস্টিং লোন যেগুলো আছে সেটাও আসলে সার্ভিস করাটা কঠিন হয়ে পড়ছে। ফলে আমাদের যে কুঋণ বাড়ছে, এটার কিন্তু একটা বড় চাপ আসছে আসলে এই পার্টিকুলার ইন্টারেস্ট রেট মেকানিজমের ফলে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে না পারলে আবারও লাগামহীন হতে পারে মূল্যস্ফীতি। বিনিয়োগ যদি আমরা বাড়াতে চাই, তাহলে ঋণের সুদের হারটা কমাতে হবে, এবং ঋণের সুদের হার কমানোর জন্য আসলে আমাদের স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি, সেটার রেটটা কমাতে হবে। এটা যদি এই মুহূর্তে 11.5 আছে, যদি 10.5 করা হয় বা অন্তত 11 করা হয়, তাহলে সেক্ষেত্রে করেসপন্ডিংলি ঋণের সুদের হারটাও কমবে। ভোক্তা ব্যয়ের চাপ কমতে থাকায় ধীরে ধীরে শিথিল হচ্ছে আমদানি কঠোরতা। এই অবস্থায় এবারের কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার আভাস বাংলাদেশ ব্যাংকের। আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা একটু সংকোচনমূলক নীতি অবলম্বন করতে চাচ্ছি, কারণ আমরা মূল্যস্ফীতিটা আরেকটু নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। সংকোচনমূলক নীতি থেকে বের হয়ে আসার মূল উদ্দেশ্য হবে হচ্ছে বিনিয়োগ উৎসাহিত করা। সর্বশেষ যে ষান্মাসিক যেটা ঘোষণা করা হয়েছিল, তার সাথে যদি বিভিন্ন প্যারামিটার কম্পেয়ার করি, সুযোগ আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা এই কর্মকর্তার। নির্বাচনে হাওয়া শুরু হলেই। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 12 কোটির গাড়ি নিলামের দাম উঠেছে মাত্র 5 লাখ। সাবেক এমপিদের জন্য আনা 30টি যান এখন চট্টগ্রাম কাস্টমসের গলার কাটা। বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে NBR-কে চিঠি। মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার থেকে বিমান বাহিনী একটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাইয়ের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সে ঘটনায় যারা আহত হয়েছেন, যারা খুব বেশি আহত হয়েছেন তারা তো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যারা খুব বেশি আহত হননি, অর্থাৎ যাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাদের নিয়মিত ড্রেসিংয়ের প্রয়োজন, এ ধরনের আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এখানে তারা মেডিকেল ক্যাম্পটি স্থাপন করেছেন। এবং গতকাল থেকে তারা মেডিকেল ক্যাম্পে যুক্ত করেছেন মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ, অর্থাৎ কাউন্সিলিং করছেন। আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত ট্রমার বিষয়। যারা সেই মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা যারা সেই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন কোনো না কোনোভাবে, তারা কিন্তু ভুলতে পারছেন না। আমরা গতকাল অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা ভালোভাবে ঘুমাতে পারেন না, সেই দুঃস্বপ্ন তাদেরকে তাড়া করে বেড়ায়। সেদিনকার যে ভয়াবহ পরিস্থিতি, চোখ বন্ধ করলে তারা চোখের সামনে দেখতে পায় সে ধরনের পোড়া বিভৎস মরদেহের ছবি বা পোড়া একজন মানুষ হেঁটে যাচ্ছে, সেই বিভৎস দৃশ্যগুলো তাদের মনে বা চোখে ভেসে ওঠে, যার প্রেক্ষিতে তারা আসলে
কোনোভাবেই ঘুমাতে পারেন না। এই যে মানসিক একটি অস্থিরতা, এই মানসিক স্থিরতা আনার জন্য তারা মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে চান, যার প্রেক্ষিতেই আসলে বিমান বাহিনী এই সুযোগটি দিয়েছেন। কাউন্সিলিং তারা করাচ্ছিলেন এবং গতকাল অনেকে বলেছেন যে কাউন্সিলিংয়ের প্রেক্ষিতে তারা কিছুটা উপকারও পেয়েছেন। তো এভাবে মেডিকেল ক্যাম্পটি চলছে এবং বিমান বাহিনী বলছে যতদিন প্রয়োজন ততদিন তারা এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত করবে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম দিয়াবাড়িতে। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। ভাগ্য বদলের আশায় প্রতি বছরই ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন দেশের হাজারো যুবক। ভিন দেশের মাটিতে মাফিয়ার হাতে পড়ে সহ্য করতে হচ্ছে নির্যাতন। মুক্তিপণের টাকা দিতে গিয়ে অনেক পরিবার হচ্ছে সর্বশান্ত। তারপরও থামছে না দালাল ধরে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গবেষণা বলছে কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার তালিকায় বিশ্বে 1 নম্বরে বাংলাদেশ। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে জুম্মান সাদিক জাফরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। আমার ছেলের ফাউড়ি বান্ধা আত্রি বান্ধা ওরা মারতাস, আমি কি আমার ছেলের মারেন কি আরে? ওরা টাকা দিয়ে 25 লাখ না তোর ছেলের মেরে ফেলো, আমি কি আপনার মার কেন? আমার ছেলে তো কোনো অপরাধ করেন। তোর ছেলে লিবিয়া আছে, লিবিয়া তোরা যে পাঠাইছে ওর লাগে যোগাযোগ করে বলা বাছাই তৈলে 25 লাখ টাকা দিতে হইব। লিবিয়ায় জিম্মি ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মুন্সিগঞ্জের কৃষক সাদেক শিকদার। 2024 সালের জানুয়ারিতে ছেলে রিপন শিকদারকে ইতালি পাঠাতে স্থানীয় দালালকে দেন 15 লাখ টাকা। কথা ছিল দুবাই হয়ে যাবেন ইতালিতে, কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি। দুবাইয়ে রিপনকে তুলে দেওয়া হয় আরেক দালালের হাতে। আমাদের ওই জায়গায় রাখছিল, একটা রুমের মধ্যে বন্দি করে রাখছিল 6-7 দিন। বন্দি অবস্থা দিয়ে তারপর আমাদেরকে পাসপোর্ট নিয়ে গেছিল। নেওয়ার পরে আমাদেরকে পাসপোর্ট হাতে দিয়ে আমাদের মিশরের ফ্লাইট দিছে, ট্রানজিট দিছে। ওই জায়গায় ট্রানজিটের পরে লিবিয়াতে নেওয়া হয়। রিপনের মতোই নির্যাতনের শিকার গাজীপুরের মাসুদ মোল্লা আর রাজধানীতে বাসকারী স্বপন। তারাও পেয়েছিলেন ভালো চাকরির প্রলোভন। ঝুলায় ঝুলায় পিটায়, খাবার দেয় না, রড দিয়ে বাইরে আয়, তারপরে কারেন্টের শর্ট দেয়। 3 জনের রুম হবে, কিন্তু আমরা 20 জন রাখছে। একজনের শরীরের উপরে একজন, খাইতে দেয় না, একটা সিঙ্গারা দেয় 3 দিন পর পর। পরে আমরা কোনো রকম দরজা টরজা ভাঙ্গে ওখান থেকে পালায়া চলে আসি। 25 লক্ষ টাকা দাবি করে, তারপর আমরা 25 লক্ষ টাকা দেই নাই, পরে 17 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরও আমাদেরকে তারা জিম্মি হিসাবে রাখছে, জিম্মি হিসেবে রেখে আমাদেরকে মারধর করতো। দেশীয় গবেষণা বলছে গেল 1 দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের শীর্ষে বাংলাদেশ। আর তাদের 89%কেই নিয়ে যাওয়া হয়েছে বেশি বেতনের চাকরির কথা বলে। এই যাত্রার প্রধান রুট হয়ে উঠেছে ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া, অতঃপর সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলো। 67 লাখ টাকা জিম্মি করে আদায় করেছে এমন ঘটনাও আছে। বাংলাদেশিরা যেই পন্থায় লিবিয়া থেকে ইউরোপ হয়ে যায়, সেখানে আমরা দেখছি আজকাল কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়াতে আপনি নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে, অমুক দিন নৌকা ছাড়বে, তারা আপনারা জয়েন করতে পারেন। 2009 থেকে এখনো পর্যন্ত 70,000-এর বেশি বাংলাদেশি পাচার হয়েছেন এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে। UNHCR এর তথ্যও বলছে একই কথা। প্রশ্ন হলো, কেন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা এত বেশি? কাজের নামে যে পাচার, সেটা কিন্তু ভয়াবহতা দিনকে দিন বাড়ছে। আমরা বলছি বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে যাচ্ছে, কিন্তু সেই দেশের মানুষজন তার দেশ ছেড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। তার মানে এইটা শুধু যে অর্থনৈতিক তা না, আমাদের সুশাসন ব্যবস্থা, আমাদের সমস্ত কিছুর মধ্যে কিন্তু এক ধরনের ঘাটতি রয়েছে। সরকারি নথি অনুযায়ী 2024 সালে মানব পাচার আইনে দেশে মামলা হয়েছে 1135টি, আর নিষ্পত্তি হয়েছে মাত্র 651টি মামলার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জুয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমউদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ জানায়, আহমেদপুর গ্রামের মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের 6 শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনা
ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে থাকা 10টি দোকান তালা মেরে দেন জামায়াত নেতা রুহুল আমিন ও তার পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম জানান, চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 12 কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র 1 থেকে 5 লাখ টাকা দর ওঠায় এমপি সুবিধার 30 গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের 31 জন সংসদ সদস্যের নামে আমদানি করা এসব গাড়ি গত 9 মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট মামলা থাকায় বাকি 30টি গাড়ি একবার নিলামও তোলা হয়েছিল। এমপি সুবিধায় আনা এসব গাড়ির বাজার মূল্য অন্তত 12 কোটি টাকা, কিন্তু নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল 9 কোটি 67 লাখ টাকা। অবাক করা বিষয় হলো, প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র 1 থেকে 5 লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে। 9 কোটি 67 লাখ টাকার গাড়ি যদি 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 30 লাখ টাকায় বিক্রি হয়, এখানে সরকারের রাজস্ব হানির একটা বড় সম্ভাবনা থাকে। এই জন্য পরবর্তীতে আমরা এটা নিলামে না তুলে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চেয়েছি। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টম হাউস। এক্ষেত্রে অন্তত 150 কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। রাজস্ব বোর্ড বলেছে যে এটা যেটা ন্যূনতম একটা মূল্যতে যায় দ্বিতীয় নিলামে হলেও যেন আমাদের রিজার্ভ ভ্যালুর একটা ন্যূনতম শতাংশ, যেটা হতে পারে 30% বা 40% একটা মূল্য, এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বন্দরের 5টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে। অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই, সেরকম একটা প্রস্তাব আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এনবিআর এর কাছে পাঠিয়েছি। দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন জুলাই মাসে বিনা শুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল, কিন্তু 5 আগস্ট সরকার পতন হয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর মাসে গাড়িগুলো দেশে এসে পৌঁছায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় 4 মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। জাপানের পাশাপাশি সুনামির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, ইকুয়েডর সহ বিভিন্ন দেশ। অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাশিয়ার পূর্বাঞ্চলে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাশিয়ার কামচাটকা অঞ্চলে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ধেয়ে আসে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল নিহতের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল ফুটবল লিগ NFL অফিসে হামলার লক্ষ্য ছিল আততায়ীর। এরই মধ্যে নিহত বন্দুকধারীর কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে হামলাকারী তার মাথায় আঘাতের জন্য NFL-কে দায়ী করেছে। বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত পুলিশের পাহারায় মোটর শোভাযাত্রায় মরদেহ ফিউনারেলে আনা হলে সতীর্থরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার জানাজা ও দাফন সম্পন্ন হতে পারে। এদিকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে লাস ভেগাস শহর থেকে আসা 27 বছর বয়সী বন্দুকধারী শেন তামুরার লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ম্যানহাটানে ন্যাশনাল ফুটবল লিগ NFL এর অফিস, কিন্তু সুউচ্চ ভবনটিতে ভুল লিফটে ওঠার কারণে সে অন্য অংশে চলে যায়।
হামলাকারীর সতীর্থরা জানান তামুরা ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে পড়ার সময় ফুটবল খেলতো। তার বাবা ছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশের কর্মকর্তা। মানসিক সমস্যার কারণে 2022 ও 24 সালে তামুরাকে 2 বার আটক করা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলের। 37 বছর পর বাংলাদেশের কোনো সাঁতারু পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল। শুরুটাই নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় মাহফিজুর রহমান সাগর ও নাজমুলকে। তাদের স্বপ্ন যাত্রায় বড় বাধা ছিল বৈরী আবহাওয়া। অবশেষে ইংল্যান্ড সময় সোমবার রাত 2:30টায় শুরু হয় তাদের অভিযান। বাংলাদেশ ও ভারতের 4 সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে রিলে সাঁতারে অংশ নেন। এতে তাদের সময় লেগেছে 12 ঘন্টা 10 মিনিট। এশিয়া মহাদেশ থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া প্রথম সাঁতারু বাংলাদেশের ব্রজেন দাস। সবশেষ 1987 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন মোশাররফ হোসেন। 37 বছর পর আবারও এ তালিকায় নাম উঠল বাংলাদেশের 2 সাঁতারুর। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীকালের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আজ বৈঠকের পর জানানো হবে ঘোষণার দিনক্ষণ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3য় দফার প্রথম দিনের আলোচনা শেষ। ট্যারিফ কমানোর বিষয়ে ইতিবাচক সাড়া। আজ আবারও বৈঠকে বসবে দুদেশ। এবং রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সতর্কতা জারির পর জাপান ও রাশিয়ায় সুনামির আঘাত, পাওয়া যায়নি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।